তিশা, এই তিশা, উফ, এই মেয়েটা এত অলস কেন? এই, তুই সারা রাত করিসটা কি বলতো? সকাল সকাল ঘুম থেকে উঠতেই চাস না? তোর না কলেজ আছে আজ? উঠ তাড়াতাড়ি। ও মা! তিশা আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসলো। ঘুমকাতুর কণ্ঠে মাকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল কেন এত ডাকাডাকি করো বলো তো? এত কষ্ট করে কত জায়গা খুঁজে জানো এই অ্যালার্ম ঘড়িটা এনেছিলাম, কিন্তু তুমি একদিনও ঘড়িটাকে বাজতে দেওয়ার সুযোগ দাও না। আর আগেই তোমার অ্যালার্ম শুরু হয়ে যায়। বলছি কি মা জানোনি, একদিন তো এই ঘড়িটাকে কষ্ট করে বাজতে দাও। নিজের জমানো টাকা দিয়ে এনেছি। তিশা অনেকটা আফসোসের স্বরে বলে, হঠাৎ মা নিজের টিউন চেঞ্জ করে আমার পাশে বসে পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। সকাল সকাল আজ মায়ের বকা না খেয়ে আদর পেলে যা হয় আর কি। আমার মনটা আবার কাদামাটির মতো নরম। খুব অল্পতেই মনটা গলে যায়, কিন্তু এরপর যা হলো তাতে আমি বেহুশ না হয়ে পারলাম না। চলুন শুনি তিশার মা তিশাকে কি বলল। তিশা, মা আমার শুধু ঘড়ি কিনে এনে অ্যালার্ম সেট করে লাগালে তো হবে না। ঘড়ি চলার জন্য কিন্তু ব্যাটারিও লাগে, যা তুমি ঘড়িতে আজও পর্যন্ত লাগাওনি। তাই বেচারা ঘড়িটাও তোমার মতোই অলস হয়ে ঘুমিয়ে থাকে। তাই তো আমার অ্যালার্মটা শুরু করতে হয়। আমি মায়ের কথা শুনে আশ্চর্য বিমূঢ়। ছি, কি লজ্জার ব্যাপার! মায়ের কথা শুনে আমি তড়িৎ বেগে ঘড়িটা হাতে নিয়ে চেক করে দেখলাম, সত্যিই তো ঘড়িটাতে তো আমি ব্যাটারি লাগাতে ভুলেই গিয়েছি। ও এখন মনে পড়েছে, সেদিন আমার কাছে ঘড়ি কেনার পর টাকাই ছিল না। ভেবেছিলাম বাসায় এসে ভাইয়াকে বা বাবাকে বলবো ব্যাটারির কথা, কিন্তু বাসায় এসেই ফেসবুকে গল্প পড়তে বসে গেলাম। আর মনেই ছিল না, নিজের বোকামির ওপর নিজেরই এখন রাগ উঠছে। এই রাগে আরও একটু ঘি ঢালছে ড্রয়িং রুমে বসে থাকা আমার শয়তান রায়হান ভাই। আমার বোকামির কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমার মনটা চাইছে ওকে গিয়ে ঠান্ডা পানিতে চুবাই। আসুন এবার আমার নিজের পরিচয়টা দিয়ে দিই এর মাঝে। আমি তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। কয়েক মাস পর পরীক্ষা দিয়ে কলেজ লাইফকে টাটা করব। আমাকে এতক্ষণ ধরে ডাকছিল আমার মা। সে একজন পাক্কা গৃহিণী, তার জীবনের একমাত্র প্যারা হলাম আমি। বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মচারী, কিছুদিন পর কাজ থেকে অবসর প্রাপ্ত হবেন। আর হাসতে হাসতে যে ব্যক্তিটি গড়াগড়ি খাচ্ছে তিনি হলো আমার একমাত্র বড় ভাই রায়হান। বর্তমানে টিজি অ্যান্ড কোম্পানিতে কর্মরত আছেন। এই কোম্পানিটা রায়হান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড জিসানদের। তবে রায়হান ভাই তার যোগ্যতায় জবটা পেয়েছে, কারো সুপারিশে নয়। রায়হান ভাই এখনো হাসছে, আর হাসবেই না কেন? আমি মাঝে মাঝে এমন বোকামি মার্কা কাজ করে ফেলি প্রায়। এই তো সেদিনের কথা, আমি ড্রয়িং রুমে বসে বসে গল্প পড়ছিলাম, প্রেমময় তৃষ্ণা, নতুন রাইটার তানিয়ার গল্প। গল্প পড়তে গিয়ে গল্পের মাঝে এমনভাবে ডুবে গেলাম যে হয়তো এই মুহূর্তে 4-5 জন মানুষ এসেও আমাকে ধরে তুলতে পারবে না। ঠিক সেই সময় আমার মা কানের সামনে জোরে চিল্লিয়ে বলতে লাগলো, তিশা, চুলায় ডিম দিয়ে এসেছি, ডিমগুলো তুলে রাখ। আমি তো ওর চাচির সাথে একটু কথা বলছি ফোনে। কথাটা এত জোরেই বলল যে আমার কানের পর্দা মনে হয় ছিঁড়ে যাওয়ার উপক্রম। আমি ভীষণ বিরক্তি তার কর্মকাণ্ডে। মায়ের দিকে তাকিয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে বললাম, এত চিল্লানোর কি আছে? সুন্দর করে বললেই তো হয়। আমাকে কি তোমার বয়রা মনে হয়? মা রাগে একটা লুক নিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তেই যেন বিলাই হয়ে গেলাম। কি হলো মা, এমন রাগ দেখাচ্ছ কেন এই অবুঝ বালিকার উপর শুধু শুধু? তিশা, তোকে আমি কতবার ডাক দিয়েছি জানিস তুই? আমি মাথা নাড়লাম। সত্যিই তো, আমি তো শুনতেই পাইনি মা কখন ডাকলো। শুনবি কি করে? একবার ফেসবুকে ঢুকলে তো তোকে খুঁজেই পাওয়া যায় না। এবার কথা কম বলে রান্নাঘরে যা। দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। তিশার মা রায়হানকে দেখে নিজের রাগকে কিছুটা সংযত করে আস্তে আস্তে সব খুলে বলল। আমিও নাচতে নাচতে রান্নাঘরের দিকে গেলাম। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। আমার বেস্টি, আমার জানেমান নীলু ফোন দিয়েছে।
আমি তো ওর ফোন পেয়ে ওর সাথে আজাইরা আলাপ পারতে লাগলাম, সাথে ডিমগুলো চামচ দিয়ে তুলে একটা বাটিতে রেখে চলে এলাম। কিছুক্ষণ পর আমার মা জননী আমার নাম ধরে ডেকে চিল্লাতে লাগলো। কিছুক্ষণের জন্য মনে হলো বাড়িতে ভূমিকম্প শুরু হলো। আমি মাত্র একটু শুয়েছিলাম, মায়ের এত জোরে হাঁকে লাফ দিয়ে উঠে বসি। সামনে তাকিয়ে দেখি মা আমারই সামনে কোমরে কাঁচা মেরে এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত মুখখানি দেখে আমি ভয় পেয়ে গেলাম। কেমন চণ্ডী রূপ ধারণ করেছে মা! আমি ভয়ে একটা শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কি বলেছিলাম মনে আছে? আরে থাকবে না কেন? তুমি তো বলেছিলে ডিমগুলো নামিয়ে রাখতে, আর আমি নামিয়েও রেখেছি। তাহলে শুধু শুধু এত চেঁচামেচি কেন করছো বলো তো? মা এক কদম কাছে এসে আমায় বলল, ডিম তো নামিয়ে রেখেছিস, তাহলে চুলা কেন বন্ধ করলি না? গাধা মেয়ে, তোর জন্য আমার নতুন পাতিলটা পুড়ে ছারখার হয়ে গেছে, জানিস? দেখো মা, যা বলবে ঠিক করে বলবে। প্রথমত আমি গাধা না, গাধি হতে পারি। আর দ্বিতীয়ত তুমি আমাকে চুলা বন্ধ করতে একদমই বলনি, শুধু পাতিল থেকে ডিমগুলো তুলে রাখতে বলেছ। আমি তো শুধু তোমার কথা রেখেছি, এতে আমার কি দোষ? তোর কি দোষ? ও আচ্ছা, তোর কি নিজের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই? নিজের বুদ্ধিটাকেও তো একটু খাটা, তা না হলে জং ধরে যাবে অল্প বয়সে। ওফ মা, যাও তো ঘুমাতে দাও। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি এসে সব গুড়ে বালি করে দিলে। কি বললি? আমি এসে তোর স্বপ্নের গুড়ে বালি দিয়ে দিয়েছি? দাঁড়া, বুঝেছি, তুই এইভাবে ভালো হবি না। তুই ভালো হওয়ার মেয়েই না, তোকে এখন থেকে উঠতে বসতে মার দিতে হবে। আজ তো তোকে আমি। মা একটা খুরচুন নিয়ে আমাকে মারার জন্য ছুটে আসলে আমিও দৌড়ের উপর থাকি। এমন সময় রায়হান ভাইও অফিস থেকে বাসায় এসে পড়ে। আমাকে আর মাকে এভাবে দৌড়াতে দেখে বেচারা কিছুক্ষণ শকের মধ্যে ডুবে থাকে। আমি রায়হান ভাইয়ের পিছনে লুকিয়ে পড়ি। মা রায়হান ভাইকে সরতে বলে, না ভাইয়া, তুমি একদমও সরবে না। দেখো মা, আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছে। রায়হান ভাই আমাকে ইশারায় জিজ্ঞেস করে, আজ আবার কি করেছে ও? দেখ তিশা, ব্যাপারটা তুই ছোট করে দেখছিস, অতটাও ছোট না। তিশার মা রায়হানকে দেখে নিজের রাগকে কিছুটা সংযত করে আস্তে আস্তে সব খুলে বলল। সব শুনে রায়হান ভাই একটা লম্বা শ্বাস ছেড়ে আমার দিকে চদ্দ রাগ দৃষ্টিতে তাকালো। আমার মলিন মুখখানি দেখে হয়তো তার মনে দয়া হলো, তাই আমার হাতটা ধরে সামনের সোফায় বসিয়ে হাতের ব্যাগটি টি টেবিলের উপর রেখে নিজেও আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ নির্বাক থেকে গম্ভীর কণ্ঠে বলল, একটা পাতিল পুড়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি পাতিল থেকে আগুন ছড়িয়ে কোনো ক্রমে আগুন লেগে যেত তখন কি হতো? মা ছিল বলে এই যাত্রায় বেঁচে গিয়েছিস, তা না হলে একবার ভেবে দেখ কি হতে পারতো। আর তুই তো একবার ঘুম দিলে পাছে সব পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও তোর খবর থাকবে না। তার এখন বল দোষটা কার? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কারণ দোষটা সম্পূর্ণ আমার। আসলেই আজ বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত মা না থাকলে। মা সত্যিই বলে, আসলেই আমার মাথাটা মোটা। সেদিন রায়হান ভাইয়ের সবগুলো একদম উচিত ছিল, তাই প্রত্যুত্তরে কিছু বলার ছিল না আমার। হঠাৎ মায়ের চিৎকারে আমি আবারও চিন্তার সুতা ছিঁড়ে চেতনায় ফিরে এলাম। পাশে তাকিয়ে দেখলাম মা তাড়া দিয়ে যাচ্ছে আমাকে রেডি হওয়ার জন্য। আমিও আর বাকবিতণ্ড না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ভরে নিয়ে মাত্রই যখন বের হব, এমন সময় ফোনে টুংটাং শব্দ করে মেসেজ আসার আগমন জানালো। পাশের দেয়ালে টাঙানো ঘড়িতে তাকিয়ে একবার সময় দেখে নিলাম। হাতে এখনো কিছু সময় বাকি আছে, তাই ফোনটা হাতে নিয়ে বার্তাটা পড়ার জন্য ওপেন করলাম। শুভ সকাল, কেমন আছিস জান পাখি? আমি কিন্তু মোটেও ভালো নেই। এই দূরত্ব, এই বিরহ আমার আর সহ্য হয় না। মনে হয় উড়াল দিয়ে চলে আসি তোর কাছে। তুই কিন্তু খুলে রাখিস তোর দ্বার, আমি কিন্তু শীঘ্রই আসবো। শুনেছি তুই নাকি আজকাল বেশ বড় হয়ে গিয়েছিস, তাহলে কি আমি ধরে নিব? এখন তুই আর চকোলেটের জন্য বায়না করিস না, উল্টাপাল্টা কথা বলে কারো মেজাজ গরম করিস না। তাছাড়া কখন যে
নিজের বোকা বোকা কাজগুলো দিয়ে সবাইকে ইরিটেটিং করে তুলিস? তা তো তুই নিজেই জানিস না। তাহলে কি এসব ছেড়ে দিয়েছিস এখন? যদি ছাড়িস তাহলে বলবো আমার পাখিটি সত্যিই বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কি শাড়ি পরতে পারিস? জানিস তোকে শাড়িতে দেখা আমার কত কালের শখ, কিন্তু দেখ তোকে শাড়িতে কেন চোখেও দেখতে পাচ্ছি না এখন আমি। তুই কি জানিস পাখি, আমার মন পাখিটা তোর জন্য ছটফট করে। তোকে দু চোখ ভরে দেখার জন্য আমার চোখ দুটো শুধু তোকে খোঁজে। আমার এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কবে শেষ হবে বলতো? আমি যে আর পারছি না। তিশা বার্তাটা পড়ে কোনো অনুভূতি দেখালো না, বরং চুপচাপ ফোনটা টেবিলের উপর রেখে রুমের বাহিরে চলে গেল। গত 2 বছর ধরে প্রতিদিন এমন অনেক বার্তা আসে তিশার কাছে। প্রতিটি বার্তায় কারো হৃদয়ের অসীম ভালোবাসার প্রকাশ প্রতিনিয়ত করে যাচ্ছে। মানুষটি তার মনের সকল না পাওয়া ইচ্ছাগুলো তিশার কাছে তুলে ধরে গোপনে। প্রথম প্রথম খুব বিরক্ত লাগলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। মানুষটির কষ্ট এখন কিছুটা হলেও অনুভব করে, তবুও কিছু একটা আছে যা তিশা বুঝতে পারে না। তাছাড়া মেসেজ করা ব্যক্তিটি কে তিশা জানে বলে ভুল হবে, শুধু চিনে। তাই মেসেজ পড়ে কেমন অনুভূতি হওয়া উচিত ও আজও জানেই না। যে মানুষটিকে গত 4 বছরের উপর হলো চোখে দেখে না, সে মানুষটির প্রতি তার ভালোবাসার অনুভূতি কেমন হওয়া দরকার। ভালোবাসা কি তখনও তো জানতই না, যখন এই মানুষটি ওর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়েছিল। আর এখন যখন বুঝে, সে তো অনেক দূরে। আর তার দূরে থাকাই আমার জন্য ভালো। সে নিচে এসে দেখে নিশি দাঁড়িয়ে আছে। দ্রুত কদমে নিশির সামনে গিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। নিশি একটু বাড়ির দিকে উকি দিয়ে বলতে লাগলো, চল। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে কিছুটা নিরাশ হয়ে যখন গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক সে সময় রায়হান বের হলো পুরো ফর্মাল ড্রেস আপে। কাঁধে তার একটি অফিস ব্যাগ। বাইকে বসে কখন ধরে হর্ন বাজাচ্ছে, কিন্তু বেচারি নিশি পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে, ওর কোনো খবরই নেই। আমি জানি রায়হান ভাইয়া এখন রেগে যাবে আর বেচারিকে অনেকগুলো কথা শোনাবে, তাই পরিস্থিতি সামাল দিতে আমি এই নিশিকে টেনে রায়হান ভাইকে পথ করে দিলাম। দেখা হয়ে গেলে গাড়িতে উঠে পড়ুন ম্যাডাম, আপনার ক্রাশ চলে গেছে। সম্বিত ফিরে পেতেই নিশি কিছুটা তোতলিয়ে বলতে লাগলো, কি যাতা বলছিস? আমি তো থাক, আর বলতে হবে না। আমি জানি আমার ভাইটা অনেক হ্যান্ডসাম, তাই এভাবে ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। তাই নাকি? তাহলে তুই আমার ভাইয়ের উপর ক্রাশ কেন খেলি না? সে তো তোর রাইহান ভাইয়ের থেকেও বেশি হ্যান্ডসাম, ড্যাসিং, আর সব থেকে বড় কথা তোর জন্য পাগল। তাহলে তুই আমার ভাইকে বাঁশ কেন মারিস বলতো? বেচারা তোর জন্য কত দূরে পড়ে আছে। ক্রাশ খাওয়ার জন্য ব্যক্তিটাকে চোখে দেখতে হয়, বুঝলি? আর তোর ভাই 4 বছর ধরে কারো নজরে আসে না, তাহলে ক্রাশ কিভাবে খাই বলতো? আমার তো শুধু তার রাগগুলোর কথাই মনে আছে। সে রাগলে সামনে থাকা ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়, একটি বারও ভাবে না এমন মানুষের থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা দেখবনি, একবার ভাইয়া আসুক, ভাইয়ার সামনে বলিস তোর এই বড় বড় কথা। কেন? আমি কি ভয় পাই তোর ভাইকে? মনে রাখিস, আমার নামও তিশা। তোর ওই ভাইকে আমার থেকে দূরে থাকতে বলবি, তা না হলে পচা পানিতে এমন চুবান চুবাবো না, 10 দিন গোসল করলেও শরীর থেকে গন্ধ যাবে না। আচ্ছা আমিও দেখবনি, এখন নামেন গাড়ি থেকে, কলেজে এসে পড়েছি। ইচ্ছেগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়, তাই না? যেমন আজ ইচ্ছে করলো রাতের আধারে মেঘকে উকি দিয়ে যে এক ফালি চাঁদ দেখা দিচ্ছে তাকে মুগ্ধ নয়নে দেখার। আমি কোনো জ্যোতির্বিদ নই যে চাঁদকে দেখে ভবিষ্যৎবাণী করব। আমার কাছে চাঁদ মানে এখনো রূপালী থালার মতো, যার স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন গোটা সৃষ্টি। বারান্দায় রাখা দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনছি, আর হাতে রাখা ডেইরি মিল্ক চকলেটটা খেতে খেতে ভেবে চলছি এমন হাজারো উদ্ভ্রান্ত সব কথা। আজ অনেক দিন পর পূর্ণিমা দেখব বলে বসে আছি। মনটা আজ আমার ভীষণ অস্থির, ভীষণভাবে বিরক্ত আমি।
আর এর কারণ একজনই, আর সে হলো ওয়ান অ্যান্ড অনলি মিস্টার জিসান। আজ সারাদিন চলে গেল কিন্তু জিসানের কোনো মেসেজ আসেনি। 2 বছরের মধ্যে এমন ঘটনা এই প্রথম হলো। আমাকে জ্বালানোর এক অদ্ভুত ব্যবস্থা তার মনে হচ্ছে। আমার হাতের ফোনটি আমার এসএসসি পরীক্ষার পরপরই জিসানের পরিবার থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। ফোনটা খুব দামি ছিল, তাই প্রথমে উপহারটি নিতে একদমই মন সায় দেয়নি, কিন্তু জিসানের মা রাবেয়া আন্টির কারণে অনিচ্ছা সত্ত্বেও না নিয়ে পারলাম না। কারণ আমাকে উনি অনেক আদর করে, একদম মেয়ের মতো করে। কিন্তু আমি খুব ভালো করেই জানি উপহারটা আন্টি নিজের হাতে দিলেও উপহার দেওয়ার মালিক অন্য কেউ। আর আমার সন্দেহই ঠিক ছিল। সেদিন বাসায় এসে মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ আসে আমার ফোনে। কংগ্রাচুলেশনস জান, অনেক অনেক শুভেচ্ছা আমার পিচ্চি পাখিটাকে। জীবনে আরও এক ধাপ এগিয়ে আসলি তুই আমার কাছে। তোকে পাওয়ার অপেক্ষাটাও কিছুটা কমে আসলো আজ। আমি জানতাম আমার জান পাখিটা এভাবেই একদিন অল্প অল্প করে আমার দিকে এগিয়ে আসবে। এখন হয়তো পাখিটা আমার কিছুটা হলেও বড় হয়েছে। এখন তো আমায় একটু বোঝার চেষ্টা করবি, নাকি এখনো আগের মতো বাচ্চামি করে আমাকে ভুলে যাবি? এমন করার চিন্তাও করিস না পাখি। তাহলে পথ ভোলা পাখিকে আমি নিরে বেঁধে রাখবো। তখন কিন্তু তোর জন্য ভালো হবে না, কারণ আমার মনটা আজকাল ভীষণ বেহায়া হয়ে যাচ্ছে জানিস। তোকে দেখার জন্য, একবার হাত দিয়ে তোকে একটু ছোঁয়ার জন্য, তোকে শক্ত করে আমার এই সিক্ত বুকে একটু জড়িয়ে ধরার জন্য। জানিস পাখি, আজ আমি ভীষণ ক্লান্ত। এখন তোর কাঁধে মাথা রেখে ক্লান্তগুলো দূর করার জন্য তোকে খুব প্রয়োজন। রাতে একটু শান্তির ঘুম দেওয়ার জন্য তোকে খুব প্রয়োজন। আমার এই প্রয়োজনগুলো বক্সে বন্ধ করে রেখেছি, যাতে আমি পাগল না হয়ে যাই। একদিন তোর সামনে আমার এই প্রয়োজনের বক্সটা খুলবো, আর এক এক করে সব অপূর্ণ ইচ্ছেগুলো তোকে দিয়ে পূর্ণ করাবো। মনে রাখিস, তোর পিঠের মাঝ বরাবর তিলটা আজকাল আমাকে খুব জ্বালাচ্ছে জানিস। সাবধান করে দে ওই বেহায়া তিলকে, আমার ঘুমে যেন বারবার এসে না জ্বালায়। তা না হলে আমি এসে ওকে পুড়িয়ে ফেলবো, কারণ আমি পড়ছি, ভীষণভাবে পড়ছি। মনে রাখিস, আমার দহনে তোকেও আমি একদিন পুড়াবো। আমি তোর থেকে অনেক দূরে আছি বলে মনে করিস না, কারণ আমি তো তোর ছায়া হয়ে তোর সাথে চলি। তোর অতটাও কাছে, ঠিক হৃদয়ের পাশে। সেদিনের এই অদ্ভুত মেসেজটাও আমাকে জিসানি পাঠিয়েছিল। কি অদ্ভুত মানুষ মাইরি। মেসেজের ভেতরেও আমাকে ভয় দেখায়। মেসেজটা পড়ে আমি 2 দিন শকের মধ্যে ছিলাম। মনে করতে লাগলাম সে কখন কিভাবে আমার পিঠের তিলটা সম্পর্কে জানতে পারলো। ব্যাপারটা সত্যি লজ্জাজনক। তার মানে ছেলেটা কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে লক্ষ্য করে। ভাবতেই শরীরে শিহরণ বয়ে গেল সেদিন আমার। এভাবে প্রতিদিন তিশাকে মেসেজের মাধ্যমে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করত জিসান। কারণ তিশা 4 বছরে একটি 12 ফোনে জিসানের সাথে কথা বলেনি, আর বলবেই বা কেন? সে মানুষটিকে দেখলে তিশার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কথা বলতে গেলে গলা মনে হয় কেউ চেপে ধরে রাখে। সে মানুষটির থেকে দূরে থাকা ভালো মনে করে তিশা, কিন্তু তিশা জানেই না তিশার এই দূরে থাকাটা জিসানের ভেতরে যন্ত্রণাটা আরো অনেক বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন। আর তিশাকে দিয়েই একদিন জিসান তার সব যন্ত্রণাগুলো দূর করবে। হঠাৎ কারো কণ্ঠে তিশার ঘোর কাটলো। পাশে তাকিয়ে দেখে রায়হান ভাই নিষ্প্রভ চাহনিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা কিছু বলবে তার আগেই বলতে লাগলো, তুই নাকি আজ কোচিং মিস করেছিস, কতটা কি সত্য? তিশা হেডফোনটা কান থেকে খুলে কিছুক্ষণ ভাইয়ের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। এর বিষয়ের ঘোর কাটতেই কিছু প্রহর সময় লেগে গেল। কি হলো, কথা বলিস না কেন? রায়হান বিরক্ত কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি করে এসব জানলে? আর তোমাকে আমার সম্পর্কে এত ইনফরমেশন দেয় কে আজকাল? সত্যি করে বলো তো। সেটা তোর না জানলেও চলবে, আগে আমি যা জানতে চাইছি সেটা বল। রায়হান এবার কিছুটা গম্ভীর হয়ে বলল, ঠিক শুনেছ। চকলেট খেতে খেতে বলল তিশা। রায়হানের গম্ভীরতা একটুও আমলে নিল না তিশা, বরং ভাবখানা এমন ভীষণ বিরক্ত ও, কারণ ও কোনো কিছু লুকিয়ে
করতে পারে না। তাই ভাই নামক মানুষটি কিভাবে যেন সব জেনে যায়, যার রহস্য তিশা আজও বের করতে পারেনি। কেন? রায়হানও বিরক্ত তিশার এমন উদাসীন ব্যবহারে। মেয়েটি যেন কোনো কিছুই সিরিয়াস হতে পারে না। স্যার ছুটি দিয়ে দিলে আমি কি করব? তাই নাকি? কিন্তু কোন খুশিতে এমন মহৎ কাজের উদ্যোগ নিল শুনি? তিশা আচানক বসা থেকে উঠে এক পিস চকলেট ভাইয়ের মুখে পুরে হাসতে হাসতে বলল, স্যারের বউয়ের বাচ্চা হয়েছে, নাও এই খুশিতে একটু মিষ্টি মুখে নাও। রায়হান বিস্ময়ে বিমূঢ়। কি বলে মেয়েটি? মুখে চকলেটটি কোনো রকম শেষ করে তিশার দিকে তাকিয়ে বলে, তো স্যারের বয়স তো মিনিমাম 40-45 হবে, তাহলে এখন বাচ্চা মানে কিভাবে সম্ভব? ভাইয়ের কথা শুনে তিশা অবাক চোখে তাকালো। কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, ওমা, স্যারের বয়স হয়েছে বলে কি হয়েছে? বাচ্চা তো আর উনি জন্ম দেয়নি, দিয়েছে ওনার বউ, আর ওনার বউয়ের বয়স তো কম। তাহলে এতে অবাক হবার কি আছে? আমার মনে হয় অতিরিক্ত চাপে তোমার আসলেই মাথার তার সব ছিঁড়ে গেছে। কেমন উদ্ভট প্রশ্ন করো আজকাল। আর বলো আমাকে গাধি। কথাটি পরিপ্রেক্ষিতে রায়হান আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ জানে এই মেয়েটার কথা ঘোরাতে পটু, কথার জালে একেই ফাঁসিয়ে দিবে। রায়হান চলে যাওয়ার পর তিশা আবারও চকলেট খাওয়াতে মনোযোগ দিল। তবে বোনকে একটু না জ্বালালে ওর যে পেটের ভাত হজম হবে না, তাই দরজার কাছে গিয়েও থেমে গেল। পেছনে একটু ঘুরে তিশার দিকে তাকিয়ে বলল, এত চকলেট খাইস না গাধি, একদিন সত্যিই ফেটে যাবি। রায়হানের কথা শুনে তিশার ভীষণ রাগ ওঠে। ভাই যাওয়ার সাথে সাথে তাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে মুখ গোমরা করে বসে পড়ল বিছানায়। এমনি একজনের কারণে মেজাজ আজ চরম রূপে গরম হয়ে আছে, তার উপর ভাইয়ের এসব কথা শুনলে ঘি ঢালে। তিশা মনে মনে আওড়াতে লাগলো, এখন কি আমি একটু শান্তি মতো চকলেটও খেতে পারবো না? যত সব। তিশার রুম থেকে হাসতে হাসতে বের হয়ে হাতে থাকা ফোনটি কানে নিয়ে ধরল রায়হান। ফোনটি আগে থেকে রিসিভ করা ছিল, ফলে এতক্ষণে সকল কথোপকথন ফোনের অপর পাশের মানুষটি নির্বিঘ্নে সব শুনতে পেয়েছিল। রায়হান বলল, শুনতে পেয়েছিস? ওর বাহানার শেষ নেই। আর এটাকে তুই পিচ্চি বলছিস? শয়তানের খুঁটা হয়েছে, দিনকে দিন ওর বান্দরামি বেড়েই যাচ্ছে। আমাকে কিভাবে বোকা বানালো দেখলি? দোস্ত, একে আর একা সামলাতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। ফোনের অপর পাশ থেকে এতক্ষণ রায়হান ও তিশার কথোপকথন শুনছিল জিসান। তিশার কথা শুনে না হেসে পারল না, তাই রায়হানকে আশ্বাসের স্বরে বলল, তুই চিন্তা করিস না, ওকে কিভাবে লাইনে আনতে হয় আমি ভালো করেই জানি। তুই কেবল ওর একটু খেয়াল রাখিস। কথা শেষ করে ফোনটা কেটে দিল জিসান। আজ 4 বছর ধরে জিসান প্যারিস শহরে বসবাস করছে। 3 অক্ষরের একটি ছোট্ট শব্দ প্যারিস। তবে এর মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি আর শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা। সব গুণাগুণ মিলিয়ে প্যারিসকে তাই ভালোবাসার শহর বলা হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভালোবাসাময় ও রোমান্টিক শহর কোনটি, বিনা দ্বিধায় মুখে এসে পড়বে প্যারিস। এই শহরটি কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর। কিন্তু জিসানের কাছে তো এই শহরটিকে অভিশপ্ত শহর বলে মনে হয়, কারণ এই শহরে এসে ও ওর ভালোবাসার মানুষটির থেকে এত দূরে। তবে অনেকে মনে করে খুব ভাগ্যবান মানুষ হলে নাকি প্যারিস শহরে যেতে পারে, কিন্তু জিসান নিজেকে ভাগ্যবান মনে করে না, কারণ এমন রোমান্টিক জায়গায়ও জিসানের ভালোবাসার মতো কেউ নেই। তবে মনে সুপ্ত আশা একদিন এই রোমান্টিক শহরে ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটার। সেদিন রাগটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আজ এই শহরে নিজেকে একা মনে হতো না জিসানের। সেদিনের রাগের মাথায় করা ভুলটার কারণ আজও তিশার থেকে এতটা দূরে। এক প্রকার বাধ্য হয়ে সেদিন দেশটা ছাড়তে হয়েছিল, তা না হলে নিজের জীবনের সাথে সাথে রায়হানের জীবনের সংকটও বেড়ে যেত, আর তিশাকে হয়তো সারা জীবনের জন্য হারাতে হতো। কিন্তু এখন আর কোনো বাধা নেই। তিশাকে পাবার পথে এখন যে বাধাই আসুক, তার জন্য জিসান এখন একাই যথেষ্ট উপচে ফেলার জন্য।
কারণ গত 4 বছরে জিসান নিজের যোগ্যতায় অনেক কিছু হাসিল করে নিয়েছে। তাই তো এখন জিসানকে কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না দেশে আসার জন্য। জিসান আনমনে আওড়াতে লাগলো, আমি আসছি জান, তোর কাছে, তোর এতটা কাছে যেখানে তোর নিঃশ্বাসের শব্দগুলো আমি শুনতে পাবো। অনেক পালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, এবার তোকে ধরা দিতেই হবে এই জিসানের বাহু ধরে। আচ্ছা, এই জিসানের বাহু ধরে, যেখান থেকে তুই চাইলেও মুক্তি পেতে পারবি না। অনেক উড়েছ জান, আমি আসছি তোমার পাখাগুলো কেটে আমার খাঁচায় প্রবেশ করাতে। আমি আসছি। দেয়ালে টাঙানো তিশার একটি ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে জিসান, ঠোঁটে তার বাঁকা হাসি। আজ ছুটির দিন, তাই সবাই সকালের নাস্তা একসাথে করবে বসেছে। নাস্তার মাঝেই তিশার বাবা সকলের উদ্দেশ্যে বলল, আমাদের সবার শপিং শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? এখনো কিছু বাকি থাকলে তাড়াতাড়ি সেরে দাও, আর কিন্তু বেশি সময় বাকি নেই, একদিন বাদেই আমাদের রওনা দিতে হবে। হঠাৎ তিশা বলল, মা, নিশি ও নীলুকে নিয়ে যেতে পারি আমাদের সাথে? তুমি তো জানো ওদের ছাড়া আমার একদম ভালো লাগে না। নিশির পুরো পরিবার যাচ্ছে তিশা, রূপক তাদেরকেও ইনভাইট করেছে। তুই শুধু নীলুকে জিজ্ঞেস করিস ও আমাদের সাথে যাবে কিনা। যাওয়ার ইচ্ছে থাকলে কালই ব্যাগ প্যাকিং করে আমাদের বাসায় চলে আসতে বলিস। ওকে মা, থ্যাংক ইউ। বলেই তিশা খুশি হয়ে নাস্তা না করে চলে গেল নীলুকে ফোন দিতে। আরে তিশা, নাস্তা তো করে যা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, দিন দিন বড় হবার বদলে ছোট হয়ে যাচ্ছে। মা বাদ দাও তো, একদিন ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো একটু, আমি কাল তোমাদের সাথে আসতে পারবো না, হাতে কাজ আছে, তবে কাজ শেষ করেই চলে আসবো পরের দিন। আচ্ছা ঠিক আছে, তুই বরং রূপকে ফোন করে বলে দিস, তা না হলে আবার রাগ করবে ছেলেটা। হুম। রায়হানও সায় দিল। কলেজ শেষে তিশা ও নীলু কথা বলতে বলতে নীলুদের বাসার দিকে যাচ্ছিল, কারণ নীলুকে নিয়ে আবারও ওকে বাসায় যেতে হবে। পথিমধ্যে হঠাৎ পথ আগলে সামনে দাঁড়ালো আবির। আবির হলো নীলার কাজিন। আবির এসেই প্রশ্ন করে, হাই তিশা, কেমন আছো? তিশাও হাসি মুখে জবাব দেয়, হ্যালো আবির ভাইয়া, আমি ভালো। আপনার খবর কি? ও তিশা, তোমাকে না কতবার বললাম এসব ভাইয়া টাইয়া একদম বলবে না, আমায় ভালো লাগে না শুনতে। ইউ নো উই আর জাস্ট ফ্রেন্ডস, সো হোয়াই কল এ ব্রাদার? তিশা আবিরের কথা শুনে মনে মনে বলতে লাগলো, আরে আবাল মানুষ, তোর ভালোর জন্যই বলছি। তুই যদি জানতি আমার আশেপাশে হিডেন ক্যামেরা আছে, যা শুধু আমাকে নজরে রাখার জন্য। সেই ক্যামেরায় তুই বন্দি হলে এই সুন্দর চেহারা আফ্রিকার বান্দরের মতো হয়ে যাবে। তখন আমি কেন, কোনো মেয়েই আর তোকে দেখে পাগল হবে না। তোকে তখন চিড়িয়াখানায় রাখতে হবে। তিশা, কি এত ভাবছো? তিশাকে অন্যমনস্ক হতে দেখে আবির জিজ্ঞেস করলো, কিছু না, আসলে বাদ দেন, আপনাকে না বলছি এভাবে পাবলিক প্লেসে আমার সাথে কথা বলতে আসবেন না। ব্যাপারটা একদমই আমার পছন্দ না। আর ভাইয়ার কানে গেলে আমার কপালে শনি নেমে আসবে। আরে এত ভয় পাও কেন? তোমার ভাইকে আর এখন তোমার ভাই তো অফিসে, আমি জানি, তাহলে দেখার তো কোনো চান্স নেই, সো নো টেনশন। আপনি বুঝবেন না এসব। এখন বলুন কিছু বলার থাকলে। বলতে না, তোমাকে কিছু দিতে এসেছি। তাই নাকি? দেখো তোমার পছন্দের। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, এগুলো আসলেই অনেক পছন্দ হয়েছে আমার। হোয়াইট রোজ। ও তিশা, আবার ভাইয়া? হ্যাঁ অবুজ বালিকা, আমি হতে চাই তোমার সাইয়া। তুমি কেন ডাকো বারবার আমাকে ভাইয়া? আবির মনে মনে কথাটা বলছে। তিশার মুখে বারবার ভাইয়া ডাকটা ওর বুকে মনে হয় তীরের মতো বাজে, কারণ সে তো তার এই অবুঝ বালিকাটার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এই ভাইয়া ডাকটার কারণে তিশাকে তার মনের কথা বলতে পারছে না। তিশা যদি কিছু মনে করে, ভয় পায় আবির তিশাকে হারানোর। তিশা ফুলগুলো নিয়ে নীলুর সাথে চলে গেল, আর আবির নিরাশ হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ কিছু বলার ছিল আবিরের, কিন্তু আজও তার মনের কথা মনেই রয়ে গেল। রূপকদের গ্রামের বাড়ি আসতে আসতে তিশার রাত হয়ে গেল। জিসানদের পুরো পরিবারও এসেছে ওদের সাথে। জিসানের পরিবার জিসানের বাবা তৌফিক আহমেদ, মা রাবেয়া বেগম আর জিসানের বড় ভাই তাওহিদ
এবং তার স্ত্রীর নাম তানজিলা। তাদের একটি মেয়ে আছে, তারিন, বয়স মাত্র 3 বছর। আর আছে জিসানের একমাত্র বোন নিশি। আর এখন জিসান বাদে সবাই এখানে উপস্থিত, কারণ রূপকদার বিয়ে।